আমরা আজকে শ্বসন সম্পর্কে পড়ছি। শ্বসন মূলত দুই প্রকারের আমরা জানি, সবাত শ্বসন এবং অবাত শ্বসন। সবাত শ্বসনের প্রথম পর্যায় গ্লাইকোলাইসিস, যেটা কোষের সাইটোপ্লাজমে, এবং দ্বিতীয় পর্যায়ে ক্রেবস চক্র, যেটা কোষাঙ্গাণু মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঘটে। যখন কোষীয় শ্বসনের পর্যায় সম্পর্কে আমরা আলোচনা করব, তখন আমরা কোষীয় শ্বসনের মূলত তিনটে পর্যায় আলোচনা করব। তিনটে পর্যায় হলো গ্লাইকোলাইসিস, টিসিএ চক্র বা ক্রেবস চক্র, এবং 3 নম্বর হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইটিএস। অনেক ক্ষেত্রে পেশি কোষে যে সন্ধান প্রক্রিয়া ঘটতে দেখা যায় ওটা হচ্ছে ফার্মেন্টেশন। ওটা অতিরিক্ত পরিশ্রমের ফলে ঘটে। আমরা এখন গ্লাইকোলাইসিস অর্থাৎ সবাত শ্বসনের যে প্রথম পর্যায়, যেটা সজীব কোষের সাইটোপ্লাজমে ঘটে, সেটা সম্পর্কে আলোচনা করব। গ্লাইকোলাইসিস পর্যায় এক অণু গ্লুকোজ সাইটোপ্লাজমে আংশিকভাবে জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে। 3 জন বিজ্ঞানী এমডেন, মেয়ারহফ এবং পার্নেস, এই 3 জন বিজ্ঞানী গ্লাইকোলাইসিস পদ্ধতিটি প্রথম আবিষ্কার করেন বলে গ্লাইকোলাইসিসকে ইএমপি পথ বলে। এবার আমরা দেখে নেব যে কিভাবে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি ঘটে, অর্থাৎ কিভাবে গ্লুকোজ থেকে জারণের মাধ্যমে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। প্রথমেই দেখো, গ্লুকোজ অণু, যেটা আমাদের কোষের মধ্যে শ্বসন বস্তু হিসেবে থাকে। সজীব কোষের প্রধান শ্বসন বস্তু হলো গ্লুকোজ। এই গ্লুকোজ কোন এনজাইম? হেক্সোকাইনেজ। গ্লুকোজ হচ্ছে এক প্রকারের হেক্সোজ সুগার। হেক্সো কথাটার মানে হচ্ছে 6, অর্থাৎ যে সুগার অর্থাৎ কার্বোহাইড্রেট অণুতে 6টি কার্বন থাকে তাকেই আমরা বলি হেক্সোজ। তাহলে গ্লুকোজ এখানে হেক্সোজ সুগার। সেই হেক্সোজ সুগার প্রথমে এটিপি থেকে এক অণু এটিপি থেকে এখানে দেখো এডিপি হচ্ছে, তার মানে এইখানে একটা ফসফেট বেশি আছে, এটা অ্যাডিনোসিন ট্রাইফসফেট থেকে অ্যাডিনোসিন ডাইফসফেট হচ্ছে, অর্থাৎ একটা আমার ফসফেট অণু এই গ্লুকোজের মধ্যে ঢুকে গিয়ে যেটা উৎপন্ন করছে সেটা হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট। এখানে যে এনজাইমটা সাহায্য করছে তার নাম হচ্ছে হেক্সোকাইনেজ এনজাইমের সাহায্যে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি হচ্ছে। এরপরে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ আমরা জানি পরস্পরের আইসোমার। গ্লুকোজ এবং ফ্রুক্টোজের এমনি সংকেত একই, কিন্তু গ্লুকোজ হচ্ছে অ্যালডোজ সুগার এবং ফ্রুক্টোজ হচ্ছে কিটোজ সুগার। এটা আমরা যখন কার্বোহাইড্রেট চ্যাপ্টার পড়েছিলাম তখন পড়েছিলাম। তাহলে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পরস্পরের আইসোমার। তাহলে গ্লাইকোলাইসিসের দ্বিতীয় পর্যায়ে গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরি হচ্ছে। যেহেতু গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ হচ্ছে কিন্তু 6 ফসফেট ব্যাপারটা একই আছে, অর্থাৎ এখানে একটা আইসোমারাইজেশন ঘটছে, এবং এখানে যে এনজাইমটা সাহায্য করছে সেটা হচ্ছে ফসফোগ্লুকোআইসোমারেজ এনজাইমের সাহায্যে গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট হচ্ছে। তৃতীয় ধাপে ফ্রুক্টোজ 6 ফসফেটটা পরিণত হচ্ছে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটে। এখানেও দেখতে পাচ্ছি এই যে 6 কথাটা মানে হচ্ছে পজিশন। একটা গ্লুকোজ অণুর 6 নম্বর কার্বনের সঙ্গে ফসফেটটা যুক্ত থাকে। এরপরে যখন ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট হচ্ছে, তার মানে হচ্ছে 2টো ফসফেট অণু ফ্রুক্টোজের 1 নম্বর এবং 6 নম্বর স্থানে গিয়ে যুক্ত হচ্ছে। এখানে তাহলে এই ফসফেট অণুটা আসছে কোত্থেকে? এখানেও দেখো এক অণু এটিপি থেকে এক অণু এডিপি তৈরি হচ্ছে, অর্থাৎ
এইখানে যে একটা ফসফেট অণু এক্সট্রা আছে সেটা এর মধ্যে ঢুকে যাচ্ছে, ঢুকে গিয়ে ফ্রুক্টোজ 6-ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট তৈরি হচ্ছে। এনজাইম হচ্ছে ফসফোফ্রুক্টোকাইনেজ। নেক্সট ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, এই কথাটা বলার চাইতে বলা ভালো যে ফ্রুক্টোজ 6-ফসফেট থেকে দুরকম অণু উৎপন্ন হচ্ছে। যে এনজাইমটা এখানে কাজে লাগছে তাকে বলছে অ্যালডোলেজ। এখানে দুরকম অণু উৎপন্ন হতে পারে, একটা হচ্ছে ফসফোগ্লিসারালডিহাইড এবং 1,3-ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। অ্যালডোলেজ এনজাইম দিয়ে এটা তৈরি হচ্ছে। একটা হচ্ছে ফসফোগ্লিসারালডিহাইড, এখানে ফ্রুক্টোজের 6টা কার্বন আছে, এই 6টা কার্বন ভেঙে যাচ্ছে দুটো অণুতে, একটা হচ্ছে 3-ফসফোগ্লিসারালডিহাইড আর একটা হচ্ছে 1,3-ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, এবং এরা পরস্পর ইন্টার কনভার্টেবল এবং যে এনজাইমটা এই ইন্টার কনভার্সনে সাহায্য করে তার নাম হচ্ছে ট্রায়োস ফসফেট আইসোমারেজ। এই দুটো পরস্পর আইসোমারও বটে। নেক্সট আমরা যদি এইখানে 3-ফসফোগ্লিসারালডিহাইড থেকে ধরি, 3-ফসফোগ্লিসারালডিহাইড থেকেই গ্লাইকোলাইসিসের পরবর্তী বিক্রিয়া চলতে থাকে। 3-ফসফোগ্লিসারালডিহাইড আর একবার NAD থেকে NADH তৈরি হয় এবং জারিত হয়ে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়। এখানে যে এনজাইমটা সাহায্য করে তার নাম হচ্ছে গ্লিসারালডিহাইড ডিহাইড্রোজিনেজ। নেক্সট পরবর্তী ধাপে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয় এবং এখানে এক অণু ADP থেকে ATP উৎপন্ন হয়। এখানে দেখো ATPগুলো খরচ হয়েছে, দু ক্ষেত্রেই দেখো ATP থেকে ADP তৈরি হয়েছে, ঠিক আছে, তার মানে ATP অণু খরচ হয়ে গেছে, কিন্তু এখানে আবার দেখো ADP থেকে ATP তৈরি হচ্ছে। নেক্সট পরবর্তী ধাপে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়। এখানে যে এনজাইমটা কাজ করে সেটা হচ্ছে ফসফোগ্লিসারেট মিউটেজ। 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে এনোলেজ উৎসেচক দিয়ে তৈরি হয় 2-ফসফোএনল পাইরুভিক অ্যাসিড। 2-ফসফোএনল পাইরুভিক অ্যাসিড পাইরুভেট কাইনেজ এনজাইম এখানে সাহায্য করে এবং এখানেও ADP থেকে ATP তৈরি হয় এবং তৈরি হয় মোট 2 অণু পাইরুভিক অ্যাসিড। তাহলে দেখা গেল যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় প্রতি অণু গ্লুকোজ জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। তাহলে বিক্রিয়ার পর্যায়গুলোতে মোট 4 অণু ATP উৎপন্ন হয়। এগুলো সব 2 অণু করে হবে, এখানে 2 অণু, এখানে 2 অণু, মোট 4 অণু ATP উৎপন্ন হয়। তার ফলে আবার 2 অণু ATP এখানে খরচ হয়, এগুলো সব 1 অণু করে। তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় ইলেকট্রন পরিবহন তন্ত্রের মাধ্যমে জারিত হওয়ার সময় 2 অণু ATP নিট লাভ হয়। এই গেল আমাদের গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। আমরা আগে বলেছি যে সবাত শ্বসন মূলত 3টি ধাপে ঘটে: গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এক্ষেত্রে সবাত শ্বসনে আমরা দেখলাম যে গ্লাইকোলাইসিস পর্যায়ে মোট 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। এক্ষেত্রে আমরা মনে করতে পারি যে পাইরুভিক অ্যাসিডই এর পরের যে সবাত শ্বসনের পর্যায় অর্থাৎ ক্রেবস চক্র সেখানে প্রবেশ করে এবং সেখানে মূল দ্রব্য হিসেবে ব্যবহৃত হয়। এটা আমাদের ধারণা হলেও এই ব্যাপারটা একটু আলাদা, কারণ পাইরুভিক অ্যাসিড আমরা আগে বললাম যে সবাত শ্বসন মূলত সাইটোপ্লাজমে ঘটে। সবাত শ্বসনের যে গ্লাইকোলাইসিস সেটা মূলত
সাইটোপ্লাজমে ঘটে। তাহলে সাইটোপ্লাজমে সবাত শ্বসনে গ্লুকোজের যে আংশিক জারণ হয়ে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, সেই পাইরুভিক অ্যাসিড ক্রেবস চক্রে যখন প্রবেশ করতে যায় সেটা কিন্তু সরাসরি প্রবেশ করতে পারে না। ক্রেবস চক্র ঘটে কোষের মাইটোকন্ড্রিয়ায়। তাহলে পাইরুভিক অ্যাসিডে তার আগে কিছু পরিবর্তন ঘটে। একে আমরা বলি পাইরুভিক অ্যাসিডের অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। একে আমরা বলি পাইরুভিক অ্যাসিডের অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। দেখা যাক এই অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন প্রক্রিয়ায় ঠিক কী ঘটে। 1951 খ্রিস্টাব্দে বিজ্ঞানী লাইনেন এটি বর্ণনা করেন। এখানে কি হয়, প্রথমে পাইরুভিক অ্যাসিড থাইমিন পাইরোফসফেট, এখানে E1 টিপিপি মানে E1 এনজাইম, একটা E1 এনজাইমটার এখানে নাম দিয়ে দিয়েছি পাইরুভেট ডিহাইড্রোজিনেজ। আর থাইমিন পাইরোফসফেট একটা হচ্ছে থাইমিন পাইরোফসফেট এই এনজাইমের সঙ্গে যুক্ত হয়ে পাইরুভেট ডিহাইড্রোজিনেজ উৎসেচকের সঙ্গে যুক্ত হয়ে একটা কমপ্লেক্স গঠন করে থাকে, এবং এটা পাইরুভিক অ্যাসিডের সঙ্গে যখন বিক্রিয়া করে তখন আরেকটা এনজাইম লাগে, তার নাম হচ্ছে পাইরুভেট ডিকার্বক্সিলেজ। এই পাইরুভেট ডিকার্বক্সিলেজ আর থাইমিন পাইরোফসফেট উইথ পাইরুভেট ডিহাইড্রোজিনেজ এই দুটো এনজাইম পাইরুভিক অ্যাসিডের ওপর ক্রিয়া করে একে E1 মানে হচ্ছে পাইরুভেট ডিহাইড্রোজিনেজ যে উৎসেচকটা আছে তার সঙ্গে আলফা হাইড্রক্সি ইথাইল টিপিপি থাইমিন পাইরোফসফেট এটা একটা কমপ্লেক্স গঠন করে এবং কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যায়। পরবর্তী ধাপে এই যে এই কমপ্লেক্সটা অর্থাৎ E1 হাইড্রক্সি ইথাইল টিপিপি সঙ্গে লাইপোয়েট নামক আর একটা যৌগ যুক্ত হয়, এবং এখানে যে এনজাইমটা কাজে লাগে তার নাম হচ্ছে ট্রান্স অ্যাসিটাইলেজ। এই ট্রান্স অ্যাসিটাইলেজ উৎসেচক দিয়ে তৈরি হয় E1 টিপিপি, মানে এখান থেকে E1 আর টিপিপিটা অর্থাৎ E1 মানে পাইরুভেট ডিহাইড্রোজিনেজ এবং টিপিপি হচ্ছে থাইমিন পাইরোফসফেট, এই দুটো বেরিয়ে যায় এবং এর সঙ্গে আরেকটা কমপ্লেক্স এই লাইপোয়েট এবং E2 হচ্ছে আরেকটা এনজাইম যুক্ত হয়, তার নাম হচ্ছে ডাইহাইড্রোলাইপোয়েট ট্রান্স অ্যাসিটাইলেজ। এটা অ্যাসিটাইল অংশের সঙ্গে যুক্ত হয়, এই আলফা হাইড্রক্সি ইথাইলের মধ্যেই এই অ্যাসিটাইল অংশটা আছে, এই অ্যাসিটাইল অংশের সঙ্গে যুক্ত হয় এবং এই লাইপোয়েটটাও যুক্ত, এখানে আরেকটা কমপ্লেক্স গঠিত হয়, তাকে আমরা বলছি E2 অ্যাসিটাইল লাইপোয়েট। পরের ধাপে এই E2 অ্যাসিটাইল লাইপোয়েট কোএনজাইম এ, এটাকে বলে আমরা কোএনজাইম এ বলবো, এর সঙ্গে বিক্রিয়া করে এবং এর যে এনজাইম আছে ট্রান্স অ্যাসিটাইলেজ, এই ট্রান্স অ্যাসিটাইলেজের সঙ্গেও বিক্রিয়া হয় এবং তৈরি হয় E2 ডাইহাইড্রক্সিলাইপোয়েট, অর্থাৎ যে বাড়তি অংশটা E2 ডাইহাইড্রক্সিলাইপোয়েট অংশটাও বেরিয়ে গেল এবং এই অ্যাসিটাইলের সঙ্গে কোয়ে যুক্ত হয়ে তৈরি হয় অ্যাসিটাইল কোয়ে। এই অ্যাসিটাইল কোয়েই হচ্ছে একমাত্র বস্তু যে সরাসরি ক্রেবস চক্রে প্রবেশ করতে পারে। তাহলে আমরা এবার যখন ক্রেবস চক্রটা শুরু করব তখন আমরা কী দিয়ে শুরু করব? অ্যাসিটাইল কোয়ে দিয়ে। এই অ্যাসিটাইল কোয়েই সাইটোপ্লাজম থেকে মাইটোকন্ড্রিয়ায় প্রবেশ করে এবং ক্রেবস চক্রের সূচনা ঘটে। আচ্ছা, আমাদের সবাত শ্বসনের যে দ্বিতীয় পর্যায় ক্রেবস চক্র, সেটা আমরা বললাম যে এটা অ্যাসিটাইল কোয়ে মাইটোকন্ড্রিয়ার মধ্যে প্রবেশের মধ্যে শুরু হয়। ক্রেবস চক্র একটি অত্যন্ত জটিল প্রক্রিয়া, এখানে প্রচুর পরিমাণে বিভিন্ন রকম জৈবনিক অ্যাসিড উৎপন্ন হয় এবং এই জৈবনিক অ্যাসিড বিভিন্ন উৎসেচকের সাহায্যে চক্রাকার পথে জারিত হয়ে জল এবং কার্বন ডাই অক্সাইড এবং বিজারিত হাইড্রোজেন বাহক উৎপন্ন করে। এটা আমরা পরে আসছি যে বিজারিত হাইড্রোজেন বাহক কোনগুলো, এবং এই ক্রেবস চক্র বিজ্ঞানী হ্যান্স ক্রেবস আবিষ্কার করেন বলে তার নাম অনুসারে এই চক্রের নাম হচ্ছে ক্রেবস চক্র। এছাড়া ক্রেবস চক্রের
প্রথম উৎপাদিত যে জৈব বস্তু, প্রথম উৎপাদিত যে জৈব অ্যাসিড সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, এই সাইট্রিক অ্যাসিডে 3টে কার্বক্সিল গ্রুপ থাকে। কার্বক্সিল গ্রুপ আমরা জানি COOH গ্রুপ, এটা হচ্ছে কার্বক্সিল গ্রুপ। এই সাইট্রিক অ্যাসিডে 3টি কার্বক্সিল গ্রুপ থাকে বলে একে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র বা TCA চক্র বলে। এইটা পুরো চক্রটাই কিন্তু কোষ অঙ্গাণু মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঘটে। এবার আমরা দেখি যে কিভাবে বিক্রিয়াগুলো ঘটে। প্রথমে অ্যাসিটাইল কোয়ে সাইট্রেট সিনথিটেজ উৎসেচকের নামগুলো কিন্তু আমাদের মুখস্থ করা ছাড়া উপায় নেই, এবং এই টোটাল যে ক্রেবস চক্রের যে বিক্রিয়াটা এটা কিন্তু আমাদের পরীক্ষায় লিখতে দেয়। অল্টারনেট ইয়ারে একবার ক্রেবস চক্র একবার গ্লাইকোলাইসিস এই দুটো কিন্তু আসে। যাকে সাইট্রেট সিনথিটেজ উৎসেচকের প্রভাবে অক্সালো অ্যাসেটিক অ্যাসিড প্রথমে পরিণত হয় সাইট্রিক অ্যাসিডে, এবং অ্যাসিটাইল কোয়ে এর সঙ্গে যুক্ত হয়, এবং দেখতে পাচ্ছ এখনও জলও যুক্ত হয়েছে। জলযুক্ত হয়ে যেটা প্রথম উৎপন্ন বস্তু সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। এই সাইট্রিক অ্যাসিড অ্যাকোনাইটেজ উৎসেচকের প্রভাবে পরবর্তী ধাপে জল বেরিয়ে গিয়ে অ্যাকোনাইটেজ উৎসেচকের প্রভাবে যেটা তৈরি করে তার নাম হচ্ছে সিস অ্যাকোনাইটিক অ্যাসিড। আবার অ্যাকোনাইটেজ উৎসেচকের প্রভাবে এক অণু জল নিয়ে তৈরি করে আইসোসাইট্রিক অ্যাসিড। যে এনজাইমটা এখানে কাজে লাগে সেটার নাম হচ্ছে আইসোসাইট্রিক ডিহাইড্রোজিনেজ মানে একটা হাইড্রোজেন অণু বেরিয়ে যায় এই আইসোসাইট্রিক অ্যাসিড থেকে। আমরা একটু আগে বললাম যে ইলেকট্রন বাহক বা হাইড্রোজেন বাহক এখানে যেটা আছে সেটা হচ্ছে NAD, নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড। এর সঙ্গে এই হাইড্রোজেন অণুটা যুক্ত হয়ে বিজারিত NADH গঠন করে। এই বিজারিত NADH আবার পুনরায় আমরা যখন ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম পড়ব তখন দেখব যে এটা পুনরায় জারিত হয় এবং এটিপি কিভাবে উৎপন্ন করে সেটা আমরা পরবর্তী ধাপে যাব। উপস্থিত জেনে রাখো যে আইসোসাইট্রিক অ্যাসিড থেকে অক্সালোস্যাক্সিনিক অ্যাসিড তৈরি হয়, এবং এখানে আইসোসাইট্রিক অ্যাসিডের ডিহাইড্রোজিনেশন হয়, এবং তাই এনজাইমটার নাম হচ্ছে আইসোসাইট্রিক ডিহাইড্রোজিনেজ, এবং সেখানে NAD থেকে NADH তৈরি হয়। পরবর্তী ধাপে অক্সালোসাক্সিনিক অ্যাসিড থেকে এনজাইম অক্সালোসাক্সিনিক ডিকার্বক্সিলেজ। এটা কেন ডিকার্বক্সিলেজ এনজাইমটার নাম হয়েছে তার কারণ হচ্ছে অক্সালোসাক্সিনিক অ্যাসিড থেকে তৈরি হয় আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড হচ্ছে একটা 5 কার্বনযুক্ত অ্যাসিড। এই 5 কার্বনযুক্ত অ্যাসিডটা তৈরির আগে এইখানে একটা কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায় এবং কোএনজাইম এখানে যুক্ত হয়। এখানেও একটা ডিহাইড্রোজিনেশন ঘটে, ডিকার্বক্সিলেশন ঘটে যেমন, তেমন ডিহাইড্রোজিনেশনও ঘটে। NAD থেকে আবার NADH এবং H+ তৈরি হয়। আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড তৈরির পরে এইখান থেকে যেটা হয় সেটা জল যুক্ত হয়, এবং আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড ডিহাইড্রোজিনেজ এনজাইমের প্রভাবে তৈরি হয় সাকসিনিল কোয়ে। এই সাকসিনিল কোয়ে থেকে যখন সাকসিনিক অ্যাসিড তৈরি হয় তখন আরেকটা ইলেকট্রন বাহকের দরকার হয়, তার নাম হচ্ছে GDP, গুয়ানোসিন ডাইফসফেট। এই গুয়ানোসিন ডাইফসফেট থেকে গুয়ানোসিন ট্রাইফসফেট তৈরি হয়, অর্থাৎ একটা ফসফেট অণু এখানে যুক্ত হয়। এনজাইম সাকসিনিল থায়োকাইনেজ। সাকসিনিল কোয়ে থেকে তৈরি হচ্ছে সাকসিনিক অ্যাসিড থেকে ফিউমারিক অ্যাসিড তৈরির যে এনজাইম সেটার নাম হচ্ছে সাকসিনিক ডিহাইড্রোজিনেজ। এইখানে তৈরি হয় FAD হচ্ছে আরেকটা ইলেকট্রন বাহক। FAD হচ্ছে আরেকটা ইলেকট্রন বাহক যার নাম হচ্ছে, আচ্ছা এটা আমি পরে বলছি। FAD হচ্ছে আরেকটা ইলেকট্রন বাহক যার উপস্থিতিতে FAD থেকে FADH2 তৈরি হচ্ছে, অর্থাৎ
এর এখানে সাকসিনিক অ্যাসিড ডিহাইড্রোজিনেশন ঘটছে, হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে এবং তৈরি হচ্ছে ফিউমারিক অ্যাসিড। এই ফিউমারিক অ্যাসিড থেকে তৈরি হচ্ছে ম্যালিক অ্যাসিড, শুধু একটা জল ঢুকছে, ফিউমারেজ এনজাইম। ম্যালিক অ্যাসিড থেকে তৈরি হচ্ছে অক্সালো অ্যাসেটিক অ্যাসিড, এখানে আবার এনএডি ইলেকট্রন বাহক হিসেবে কাজ করছে এবং এনএডি ডিহাইড্রোজিনেশন ঘটাচ্ছে এবং এনজাইম হচ্ছে ম্যালিক অ্যাসিড ডিহাইড্রোজিনেজ, আর তৈরি হচ্ছে অক্সালো অ্যাসেটিক অ্যাসিড। অক্সালো অ্যাসেটিক অ্যাসিড তৈরির সঙ্গে সঙ্গে ক্রেবস চক্রটা আরেকবার শুরু হচ্ছে। এইভাবেই ক্রেবস চক্র পুনরায় অক্সালো অ্যাসেটিক অ্যাসিড পুনরায় এক অণু অ্যাসিটাইল কোয়ের সঙ্গে যুক্ত হয়ে সাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে এবং ক্রেবস চক্রকে অব্যাহত রাখে। এবং NADH2, FADH2 সমস্ত ইলেকট্রন বাহকগুলোই কিন্তু এই পথেই সংশ্লেষিত হয়, অর্থাৎ ক্রেবস চক্র পথেই সংশ্লেষিত হয়। গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রের পরে সবাত শ্বসনের যে অংশটা পড়ে থাকে সেটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইটিএস। এটা প্রধানত মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় সম্পন্ন হয়। মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টি, সেই ক্রিস্টির মধ্যে যে F0 F1 বস্তু থাকে তার মধ্যেই মূলত সমগ্র বিক্রিয়াটি ঘটে। এই যে গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্র আমরা পড়লাম, সেখানে দেখলাম যে সেখানে কোথাও কিন্তু আণবিক অক্সিজেন লাগে না। NAD ও FAD জারক রূপে কাজ করে ঠিকই, জারক রূপে কাজ করে অন্তর্বর্তী যৌগগুলোকে জারিত করে এবং বিক্রিয়ার শেষে নিজেরা বিজারিত হয়ে NADH2 এবং FADH2 গঠন করে। এই বিজারিত NADH2 এবং FADH2 এই মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় উপস্থিত বিভিন্ন ইলেকট্রন বাহকগুলি দ্বারা জারিত হয় এবং আণবিক অক্সিজেনের উপস্থিতিতে জল ও উচ্চ ক্ষমতা সম্পন্ন ATP সংশ্লেষ করে। একেই ইলেকট্রন পরিবহন তন্ত্র বলে। তাহলে আমরা একটু বিক্রিয়ার ধাপগুলো দেখে নিই। এই যে বিক্রিয়ার ধাপ, মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় ইলেকট্রন পরিবহন তন্ত্র পরিচালনা করার জন্য 4টে কমপ্লেক্স পৃথক পৃথকভাবে অবস্থান করে। 4টে কমপ্লেক্স আমরা এখানে দেখতে পাচ্ছি, 4টে কমপ্লেক্স পৃথক পৃথকভাবে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় অবস্থান করে। এই কমপ্লেক্সে প্রথম কমপ্লেক্স হচ্ছে কমপ্লেক্স 1। এখানে NADH আর H+ উপস্থিত হলে, যখন কমপ্লেক্স 1-এ NADH আর H+ উপস্থিত হয় তা NAD ডিহাইড্রোজিনেজ এই এনজাইম দ্বারা জারিত হয় এবং এই বিক্রিয়ার ফলে 2 অণু H+ উৎপন্ন হয়। এই 2 অণু H+ এই কমপ্লেক্সে ডিহাইড্রোজিনেজ উৎসেচক ফ্ল্যাভিন মোনোনিউক্লিওটাইড এবং কয়েকটি FES মানে আয়রন সালফার কেন্দ্র থাকে। দেখতে পাচ্ছি ফ্ল্যাভিন মোনোনিউক্লিওটাইড। এই কমপ্লেক্স 1-এর পাশেই থাকে কোএনজাইম কিউ বা ইউবিকিউনোন নামে একটি ইলেকট্রন বাহক, যা ইলেকট্রনকে NADH2 জারিত হওয়ার সময় যে ইলেকট্রন নির্গত হয় এই ইলেকট্রনটাকে কমপ্লেক্স 1 থেকে কমপ্লেক্স 2-তে নিয়ে যায়, কমপ্লেক্স 1 থেকে কমপ্লেক্স 2-তে পরিচালিত করে। কমপ্লেক্স 2টা তৈরি হচ্ছে সাকসিনেট ডিহাইড্রোজিনেজ বা সাকসিনেট কিউ রিডাক্টেজ কমপ্লেক্স দ্বারা। ক্রেবস চক্রে সাকসিনিক অ্যাসিড, ক্রেবস চক্রে আমরা দেখেছি আগে সাকসিনিক অ্যাসিড জারিত হয়ে ফিউমারিক অ্যাসিডে রূপান্তরিত হয়। সেই সাকসিনিক অ্যাসিড এই কমপ্লেক্স 2-তেই জারিত হয়ে ফিউমারিক অ্যাসিডে রূপান্তরিত হয় এবং এই বিক্রিয়ার ফলে যে ইলেকট্রনটা নির্গত হয় সেটা আবার ইউবিকিউনোনে ফিরে আসে এবং এই বিক্রিয়ার ফলে ইউবিকিউনোন জারিত হয় এবং এই যে বিজারিত ইউবিকিউনোন থেকে পরবর্তী পর্যায়ে ইলেকট্রনটা আবার কমপ্লেক্স 3-তে চলে যায়। এই কমপ্লেক্স 3-তে কি আছে, ইলেকট্রন BC1 কমপ্লেক্স থেকে সাইটোক্রোম C এর মাধ্যমে কমপ্লেক্স 4, এইখান থেকে আবার ইলেকট্রনটা কমপ্লেক্স 4-এ চলে যায় সাইটোকিউনন C এর মাধ্যমে
এবং কমপ্লেক্স 4 থেকে নির্গত ইলেকট্রন ও H প্লাস আয়ন, কমপ্লেক্স 4 থেকে ইলেকট্রন এবং H প্লাস আয়ন যেটা নির্গত হয় সেটা অক্সিজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে জল গঠন করে। এখানেই কিন্তু একমাত্র আণবিক অক্সিজেনটা ব্যবহৃত হয়। এই বিক্রিয়াকেই প্রান্তীয় শ্বসন বলে। এই সমস্ত সাইটোক্রোম অণুগুলি একটা লৌহ গঠিত ক্রোমোপ্রোটিন যৌগ। এই প্রোটিনের যৌগ জারিত লৌহ ইলেকট্রন গ্রহণ করার ফলে Fe3+ থেকে 2+ হয়। আবার এই ধরনের বিজারিত সাইটোক্রোম আবার পরবর্তী সাইটোক্রোমকে ইলেকট্রন প্রদান করে পুনরায় জারিত হয়ে Fe3+ হয়ে যায়। তাহলে F0 F1 বা এটিপি সিনথেটেজ যেটা, সেটা বিজ্ঞানী সেটা মাইটোকন্ড্রিয়ার ধাত্র অঞ্চল থেকে অন্তঃপর্দার মধ্যে দিয়ে H+ আয়ন বহিঃপ্রকোষ্ঠের দিকে যখন পরিচালিত হয় তখন অন্তঃপর্দার দুপাশে H+ আয়নের ঘনত্বযুক্ত অঞ্চল থেকে H+ আয়ন এটিপি সিনথেজ নামক বিশেষ প্রোটিনের মধ্যে দিয়ে ধাত্র অঞ্চলে গমন করে। এই যে প্রোটন চালক বলের শক্তিকে কাজে লাগিয়ে এডিপি এবং পিআই, প্রোটিন চালক বলের যে শক্তিকে কাজে লাগিয়ে এখানে যে এনার্জিটা রিলিজ হয় সেটাকে কাজে লাগিয়ে এডিপি এবং পিআই যুক্ত হয়ে এটিপি উৎপাদিত হয়। এই প্রক্রিয়াকেই বলে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এই অক্সিডেটিভ ফসফোরাইলেশন প্রক্রিয়াটি মূলত এই ইটিএস বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম কমপ্লেক্সেই ঘটে। এই গেল আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম।